ওকে, তো আজকে আমরা শুরু করছি কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 9। তো এখানে আহ, এই ভিডিওটাতে আমি মেইনলি যেটা করব সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে যে জিনিসগুলো পড়ানো হয়েছিল, যে জিনিসগুলো ডিসকাস করা হয়েছিল, যেমন পড়ানো হয়েছিল কি কি তিনটে জিনিস পড়ানো হয়েছিল। একটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, আরেকটা ছিল মিটার ব্রিজ, আরেকটা ছিল পোটেনশিওমিটার। তো মূলত এই তিনটে যে বিষয়, তার উপরে যে ধরনের প্রবলেমস এবং যে ধরনের কোশ্চেন্স বিভিন্ন বোর্ড এক্সামে এবং কম্পিটিটিভ এক্সামে আসে, তো সেই ধরনের কিছু সিলেক্টেড প্রবলেমস এবং কোশ্চেন্স আমি এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। তো এই প্রবলেমটাতে কি আছে, একটা সার্কিট দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এই সার্কিটে বের করতে বলেছে যে এই যে ভোল্ট মিটারটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ, ভোল্ট মিটারটার রেজিস্ট্যান্স হচ্ছে 400 ওহম। এই ভোল্ট মিটারটার রিডিং কত, দ্যাট ইজ ভি। ভোল্ট মিটারের রিডিং বের করতে হবে। ভোল্ট মিটার যে রিডিংটা দেবে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ এই যে 400 ওহম রোধটা দেখতে পাচ্ছ, এই 400 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তো সেই রিডিংটা আমাকে বের করতে হবে। ওকে, তো প্রথমত দেখো, সার্কিটটা যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ। তোমাদের আমি এর আগের কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের বর্তনী কিন্তু হুইটস্টোন ব্রিজ বর্তনী। এই দেখো, এই যে পি কিউ, এই যে আর এস, আর এই যে মাঝখানের রেজিস্টারটা, বোঝা গেল? এবার তুমি যদি এর এই এই যে হুইটস্টোন ব্রিজ বর্তনীটা তুমি যখন বুঝে গেলে যে এটা হুইটস্টোন ব্রিজ, এবার তোমাকে দেখতে হবে যে এই হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড স্টেটে আছে নাকি আনব্যালেন্সড স্টেটে আছে। তো সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় আমরা সবাই জানি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। চেক করে নেব যে ঠিক আছে কিনা, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আছে কিনা। তো চলো সেটা একবার চেক করে নেই। তো প্রথমে তুমি পি কে আইডেন্টিফাই করতে পারছো, এই যে হচ্ছে পি 100 ওহম। কিউ এর জায়গায় দেখো, কিউ এর জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি এই 400 ওহমের সাথে একটা প্যারালাল আরেকটা রেজিস্টার, এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যেটা 400 ওহম, এটাও কিন্তু কিউ এর জায়গায় প্যারালালে আছে। তার মানে কিউ কিন্তু 400 ওহম নয়, কিউ কিন্তু 400 আর 400-এর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যেটা, সেইটা হচ্ছে কিউ। বোঝা গেল? আচ্ছা, আর আর এস ঠিকঠাক আছে, মাঝখানেরটাও ঠিক আছে, এদের মধ্যে এদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই কিউ এর ভ্যালুটা, অর্থাৎ এই যে এই জায়গাটুকুর যে তুল্য রোধ সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। তো এই জায়গাটুকুর তুল্য রোধ আমরা যদি, আচ্ছা কিউই ধরলাম, আমি কিউই লিখলাম, তো কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু হবে হচ্ছে 400/2 ওহম। আমরা জানি যে সমমানের রোধ যদি হয় তাহলে তাদের সমান্তরালের তুল্য রোধ কত হয়? তুল্য রোধ হয় হচ্ছে আর পি ইকুয়াল টু আর বাই এন। জানা আছে এটা? অর্থাৎ এন সংখ্যক রোধক, প্রত্যেকের রোধ যদি এই আর হয় তাহলে সমান্তরালের তুল্য রোধ আর বাই এন হয়। তো এটা এখানে অ্যাপ্লাই করো, 400/2 দ্যাট ইজ ইকুয়াল টু 200 ওহম। ওকে, ডান। তাহলে এটা 200, কিউ 200, পি 100, আবার এইদিকে আছে পি কিউ হয়ে গেল, এটা হচ্ছে আর, আর হচ্ছে 100, এস হচ্ছে 200। আমি এখানে লিখে দিই এই যে পি, এবার এইটা মিলে হচ্ছে কিউ, এই জায়গাটুকু পুরোটা, এটা হচ্ছে কিউ, এই হচ্ছে তোমার আর, আর এই হচ্ছে তোমার এস। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, পি বাই কিউ, পি বাই কিউ মানে কত? 100/200। পি বাই কিউ মানে হচ্ছে হাফ। সিমিলারলি আর বাই এস মানে হচ্ছে হাফ। সো ইট ইজ এ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা ব্যালেন্সড। তো ব্যালেন্সড যেহেতু, ব্যালেন্সড হলে কি হয় আমরা জানি যে এই রাস্তায় কোনো কারেন্ট থাকবে না, তাহলে এই রোধটা বাতিল আমাদের হিসাব থেকে। ওকে, এবার চলে আসি যে এইখানে দেখো, এবার বর্তনীতে তো মানে তড়িৎচালক বল কত আছে? 10 ভোল্ট। তুল্য রোধ বের করো,
সমগ্র বর্তনীর তুল্য রোধ বের করি। সমগ্র বর্তনীর তুল্য রোধ যদি আর ই হয় তাহলে পরে আর ই ইকুয়াল টু হবে, দেখো এখানে আছে 100, এখানে আছে 200 সিরিজে, আবার 100 200 সিরিজে, তাহলে 300 আর 300 দ্যাট ইজ ইকুয়াল টু 300/2 ইকুয়াল টু 150 ওহম। আমি সংক্ষেপে করছি, ওকে, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে যে কি করে সলভ করতে হয় সেটা দেখানো। সিস্টেমেটিক ওয়েতে তোমরা অবশ্যই বাড়িতে করবে নিজেরা, ওকে। তাহলে এই বর্তনীর সমগ্র বর্তনীর তুল্য রোধ কত দাঁড়ালো, আবার বলছি 100 আর 200 সিরিজে 300, এখানেও 100 আর 200 সিরিজে 300, 300 300 প্যারালেলে হচ্ছে 150, মাঝখানেরটা নেই যেহেতু এটা ব্যালেন্সড। আর এই এই যে কোষটা দেখা যাচ্ছে এর তড়িৎচালক বল হচ্ছে ই ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে 10 ভোল্ট, এবং এর কোনো অভ্যন্তরীণ রোধ নেই, দেওয়া নেই যেহেতু, সুতরাং নেই ধরতে হবে আমাকে। তাহলে পরে এই বর্তনীর কিন্তু আমরা প্রবাহ মাত্রা বের করতে পারবো। তো চলো প্রবাহ মাত্রা বের করি। প্রবাহ মাত্রা মানে কি, বর্তনীর তুল্য তড়িৎচালক বল মানে ই ইকিউ ডিভাইডেড বাই আর ইকিউ। ই ইকিউ মানে এখানে ই, দ্যাট ইজ 10, আর ইকিউ এখনই বের করলাম 150 অ্যাম্পিয়ার। সো ইট উইল বি 1/15 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এই বর্তনীর প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে কোন প্রবাহ মাত্রা, এই মূল প্রবাহ মাত্রা, এই যে এইটা। এবার এখানে এসে এই প্রবাহটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এই দিকে গেছে, একটা এই দিকে গেছে। তো ধরো এটা I1, আর এই দিকে যেটা গেছে সেটা মনে করো I2, ওকে। এবার তোমাকে কি বের করতে বলেছে, এই দুই বিন্দুর বিভব পার্থক্য। ভোল্টমিটারের রিডিং মানে এই দুই বিন্দু, এই দুই বিন্দু মানে এই দুই বিন্দু, কারণ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যেও কোনো রোধক নেই, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যেও কোনো রোধক নেই। সো এই দুই বিন্দু একই বিন্দু, এই দুই বিন্দু একই বিন্দু, সুতরাং এই দুই বিন্দুর বিভব পার্থক্য আমাকে বের করতে বলেছে, ওকে। তো এই দুই বিন্দুর মধ্যেকার রোধ আমরা জানি, এই দিককার তড়িৎ প্রবাহ যদি আমি জানতে পারি তাহলেই তো হয়ে যাবে। তাহলে প্রথমে তুমি I1 বের করো। এবার I1টা কত হবে, এবার একটু দেখো, এটাও সিম্পল, কারণ কি এই বর্তনীতে দেখো এই রাস্তায় তুল্য রোধ কত, 100 আর 200 300, এই রাস্তায় তুল্য রোধ কত 300, তাহলে কারেন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। সো I1 উইল বি I/2। আমি কোনো ফর্মুলা এখানে লাগাচ্ছি না, আমাদের যা বেসিক কনসেপ্ট থেকে করে দিচ্ছি, হ্যাঁ, 1/30 অ্যাম্পিয়ার। এমনি তো ফর্মুলা দিয়ে I1 বের করাই যায়, ফর্মুলা দিয়ে বের করলে কি হবে, ফর্মুলা দিয়ে বের করলে আমাদের ফর্মুলা কি, সমান্তরাল সমবায়ে কোনো একটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু হচ্ছে RP সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ডিভাইডেড বাই ওই রোধ ইন্টু মূল প্রবাহ। তো এটা দিয়ে এখানে বের করলেও এটাই আসবে। আর এটা বোঝা যাচ্ছে যেহেতু ইকুয়াল রেজিস্ট্যান্স দুই রাস্তাতেই আছে, তখন কারেন্টটা সমান ভাগে ভাগ হবে 1/30 অ্যাম্পিয়ার। সো 1/30 অ্যাম্পিয়ার হলে পরে এই দুই বিন্দুর বিভব পার্থক্য এবার আরামসে বের করা যাবে ওহম সূত্র থেকে, V ইকুয়াল টু I1 ইন্টু ওই জায়গাটুকুর তুল্য রোধ, ওই জায়গাটুকুর তুল্য রোধ কত 200। সো I1 এর ভ্যালু হচ্ছে 1/30 আর এটা হচ্ছে 200 এত ভোল্ট। সো ইট ইজ ইকুয়াল টু 20/3 or 6.67 ভোল্ট। সো দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল, ওকে। চলো এবার চলে যাই নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 2। আচ্ছা, শুরু করছি প্রবলেম নাম্বার 2। তো প্রবলেম নাম্বার 2টা এরকম বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পজিশনস অফ টু নাল পয়েন্টস obtained in a meter bridge wire of length 100 centimeter by interchanging a known resistance of 2.5 ohm and unknown resistance in the two gaps is 28.6 centimeter. Find the value of the unknown resistance. বিষয়টা কি একটু বোঝো, আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি। এই ধরো তোমার মিটার ব্রিজ ওয়্যার, মিটার ব্রিজ একটা সংক্ষেপে আমি একটু এঁকে নিচ্ছি, সুবিধা হবে বুঝতে। তো এই হচ্ছে লেফট গ্যাপ, এই হচ্ছে রাইট গ্যাপ। তো এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানেও একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। দিস ইজ আননোন অ্যান্ড দিস ইজ নোন। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.5 ওহম। ব্যাটারি
যেরকম কানেক্টেড থাকার কথা আছে, আর গ্যালভানোমিটার আছে। এবার প্রবলেমটা কি, এই যে মিটার ব্রিজের দুটো গ্যাপে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা নোন একটা আননোন। নোন রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.5 ওহম, আর আননোন রেজিস্ট্যান্সটা আমি ধরে নিলাম এক্স। এবার এই অবস্থায় যে নাল পয়েন্ট পাওয়া যাচ্ছে, সাপোজ দিস ইজ L1, মানে এই লেন্থটা ধরলাম আমরা L1 সেন্টিমিটার। এবার এটাকে ইন্টারচেঞ্জ করব মানে হচ্ছে এক্সটাকে লেফট গ্যাপে দেব, 2.5 ওহম রেজিস্টারটাকে রাইট গ্যাপে দেব। তাতে কি হয়, তাতে এটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নাল পয়েন্টের পজিশন হয়তো অন্য কোনো জায়গায় হয়। ধরো সেই ক্ষেত্রে নাল পয়েন্টটা হয়তো এখানে আসতে পারে। ধরো এটা হচ্ছে সেকেন্ড কেসে নাল পয়েন্ট হচ্ছে এটা L1 L2। তো বলেছে যে L1 আর L2 ডিফারেন্স দিস ইজ 28.6 সেন্টিমিটার। আমরা এখনও জানি না যে কোনটা বড় বা কোনটা ছোট, L1 বড় না L2 বড়। আমার এই ছবি অনুযায়ী L1 বড় দেখা যাচ্ছে, আমি ধরলাম, পরে দেখা যাবে কি হয়। ওকে, প্রবলেমটা এটা বোঝা যাচ্ছে। প্রবলেমটা, একটা মিটার ব্রিজ আছে, তার লেফট গ্যাপে আর রাইট গ্যাপে যে দুটো রেজিস্টার থাকে তার মধ্যে একটা আননোন। এবার দুটো নাল পয়েন্ট বের করা হয়েছে, একটা হচ্ছে এই অবস্থা, আর একটা ইন্টারচেঞ্জ করে এই দুটো নাল পয়েন্ট যদি L1 আর L2 হয়, তো বলা আছে কোশ্চেনে যে L1 অ্যাকর্ডিং টু কোশ্চেন L1 মাইনাস L2 অর L2 মাইনাস L1 ইজ 28.6 সেন্টিমিটার। ওকে, তো বলছে যে আননোন রেজিস্ট্যান্সটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, দিস ইজ দ্য প্রবলেম। আশা করি বোঝা যাচ্ছে, প্রবলেমটা বুঝতে পেরেছো। এবার চলো সলিউশনের দিকে এগোনো যাক। আচ্ছা, প্রথমত আমরা এক্স এর ভ্যালু যে লিখি, তো এক্স এর ভ্যালু আমরা ফর্মুলা কি লিখি, তোমাদের কি মনে আছে ফর্মুলাটা? এক্স ইকুয়াল টু, যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা বেসিক কনসেপ্ট হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল থেকেও লিখতে পারবো। এক্স ইকুয়াল টু, একবারে বলে দাও কি লিখি আমরা। আচ্ছা, একবারে যদি বলতে না চাও তাহলে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটাই লিখি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তার মানে L1 বাই 100 মাইনাস L1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। নেক্সট কেসে কি করেছি, উল্টো করেছি, তার মানে এক্স বাই 2.5 উইল বি L2 ডিভাইডেড বাই 100 মাইনাস L2। এটাকে দিয়ে দাও 2 নম্বর। বোঝা যাচ্ছে? এইবার আমরা কি করব, আমরা এই দুটোকে যদি ডিভাইড করে দেই, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, ডিভাইড করব না, মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো কি দাঁড়ায়। ওকে, তো আমাদের ইকুয়েশন দুটোকে আমরা মাল্টিপ্লাই করছি, 1 মাল্টিপ্লাইড বাই 2 কি দাঁড়াবে, এপাশে ছিল 2.5 বাই এক্স আর ওপাশে ছিল, এপাশে 1 হবে আর ওপাশে কি হবে, এখানে ছিল L1 বাই 100 মাইনাস L1 ইন্টু হয়ে যাবে L2 বাই 100 মাইনাস L2, এই দাঁড়াবে মাল্টিপ্লাই করলে পরে। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটু সিম্পলিফিকেশন করি, দেখা যাক কি দাঁড়ায়। 100 স্কোয়ার মাইনাস 100 L2 মাইনাস 100 L1 প্লাস L1 L2 ইজ ইকুয়াল টু L1 L2। L1 L2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 100 L1 প্লাস 100 L2 ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার। ঠিক করলাম, এই দুটো মাল্টিপ্লাই করেছি, করে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, 100 স্কোয়ার মাইনাস 100 L2 মাইনাস 100 L1 প্লাস L1 L2, এইদিকে L1 L2, L1 L2 L1 L2 ক্যান্সেল, এইটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার 100 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হবে L1 প্লাস L2 ইকুয়াল টু 100। ওকে, তো এটাকে ইকুয়েশন নাম্বার 3 দাও।
আর আমাদের কাছে আরেকটা ইকুয়েশন ছিল L1 মাইনাস L2 ইকুয়াল টু, যেটা প্রথমেই লিখেছিলাম 28.6, এটাকে 4 দাও, অ্যাড করে দাও, L2 L2 ক্যান্সেল, সো 2L1 ইজ ইকুয়াল টু 128.6, সো L1 ইকুয়াল টু কত হবে, একবারে করে দিই 64.3। দেয়ারফর L2 কত হবে তাহলে, L2 হয়ে যাবে হচ্ছে 100 মাইনাস L1, দ্যাট ইজ 100 মাইনাস 64.3, কত হবে 100 মাইনাস 64.3 করলে 35.7 সেন্টিমিটার। L1 L2 ভ্যালু পেয়ে গেলাম। এবার যে কোনো একটাতে বসিয়ে দিলেই তো এক্স বেরিয়ে যাবে, তাই না? কোনটাতে বসাবো, পরেরটাতে বসাই, পরেরটাতে এক্স উপরে আছে, সো এক্স বাই 2.5, মানে ফ্রম ইকুয়েশন নাম্বার 2 ইকুয়াল টু ছিল কি L2 ডিভাইডেড বাই 100 মাইনাস L2, therefore x will be 2.5 into L2 মানে 35.7 divided by 100 minus 35.7, বোঝা যাচ্ছে? তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পরে এটা আসবে 4.5 ওহম। সো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো চলো মুভ করি নেক্সট প্রবলেমে। ওকে, তো চলো প্রবলেম নাম্বার 3-তে চলে যাই। প্রবলেম নাম্বার 3, তো প্রবলেম নাম্বার 3-তে প্রবলেমটাতে বলেছে যে একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট আছে, এই ধরো সেই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা, এটা গ্যালভানোমিটার, ব্যাটারি আছে। তো এই সার্কিটে বলছে ফার্স্ট 3 আর্ম এর রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 15 ওম, 10 ওম অ্যান্ড 22.5 ওম। ফার্স্ট আর্ম, সেকেন্ড আর্ম, থার্ড আর্ম, ফোর্থ আর্ম, এইভাবে কিন্তু হুইটস্টোন ব্রিজের আর্মের নাম্বারিং হয়। ওকে, তো ফার্স্ট হচ্ছে 15, সেকেন্ড হচ্ছে 10, থার্ড হচ্ছে 22.5, আর এই আর্মে একটা কয়েল রাখা আছে কপারের, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, উই ডোন্ট নো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত, সাপোজ এক্স, অ্যান্ড ইট ইজ কেপ্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা ব্যালেন্স স্টেটে আছে এই মুহূর্তে, মানে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইট ইজ অ্যাট ব্যালেন্সড স্টেট। ওকে, এবার বলেছে এটার টেম্পারেচার, এই যে কয়েলটা এক্স যেটা রেজিস্ট্যান্স, এটার টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াস করা যায়, তাহলে ব্যালেন্স করতে গেলে, তাহলে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবেই ব্যালেন্স নষ্ট হবে। তোমরা বুঝতে পারছো কেন ব্যালেন্স নষ্ট হবে? তার কারণ হচ্ছে যে আমরা জানি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে কন্ডাক্টরের ক্ষেত্রে। তো ব্যালেন্স যেহেতু ডিস্টার্বড হয়ে গেল, এবার অ্যাট 50 ডিগ্রি সি এর সাথে কি করতে হয়, একটা এক্সট্রা রেজিস্টার প্যারালেলে কানেক্ট করতে হয়, হুইচ ইজ আর। এটা কিন্তু অ্যাট 50 ডিগ্রি সিতে করতে হয়, তাহলে আবার ব্যালেন্সটা রেস্টোর করা যায়। কোশ্চেনটা পরিষ্কার? অ্যাট 0 ডিগ্রি সি ইট ইজ ব্যালেন্সড, অ্যাট 50 ডিগ্রি সি তোমাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে এই রেজিস্টারটার সাথে প্যারালেলে একটা এক্সট্রা রেজিস্টার আর কানেক্ট করতে হয়। তাহলে বলছে, কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, এই স্মল আর এর ভ্যালুটা কত? ওকে, তো চলো সলভ করা যাক। তো প্রথমে আমরা এক্স এর ভ্যালুটা তো বের করে নিতেই পারবো, বিকজ উই নো অ্যাট 0 ডিগ্রি সি 15/10 ব্যালেন্সড স্টেটের কন্ডিশন অ্যাপ্লাই করো, 15/10 ইজ ইকুয়াল টু 22.5/x, so it will be x equal to কত হবে, 225
divided by 15, that is equal to 15 ohm. Okay, any problem? No problem. তাহলে হয়ে গেল, এটা এক্স এর ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াসে বেরিয়ে গেল। এবার বের করি যে at 50 ডিগ্রি C আমরা আবার ব্যালেন্স স্টেটের কন্ডিশন পুট করি। এই 15/10 ইজ ইকুয়াল টু 22.5 এবার বলো এখানে কি চেঞ্জ, কোথায় চেঞ্জ আসবে? এবার এই যে 15 ওহম যেটা ছিল এক্স এর ভ্যালু, এটা কিন্তু আর 15 ওহম থাকবে না, কারণ এটা 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল। তো এটা আলাদা কিছু হবে। ওকে, তো আলাদা কিছু যেটা হবে সেটাকে আমরা এক্স ড্যাশ ধরলাম। সো এই জায়গার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স ড্যাশ আর ডিভাইডেড বাই এক্স ড্যাশ প্লাস আর। বোঝা যাচ্ছে? সো এখান থেকে তুমি কি পাবে? তুমি পাবে, সোজা কথায় একটা কথা বোঝো, এক্স ইকুয়াল টু কত? 15। এবার অ্যাট 50 ডিগ্রি, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে এক্স এর ভ্যালু। 50 ডিগ্রি সেলসিয়াসে কি হয়েছে? এই এক্সটার এক্স নেই, এক্সটা চেঞ্জ হয়েছে। কত হয়েছে? আমি এক্স ড্যাশ বলেছি। এবার এক্স ড্যাশ হওয়াতে ব্যালেন্স পয়েন্ট শিফট হয়ে গেছে, কিন্তু এর সাথে একটা এক্সট্রা রেজিস্টার আর প্যারালেলে কানেক্ট করলে পরে ও আবার ব্যালেন্স স্টেটে ফিরে আসে। তার মানে কি? তার মানে এক্স ড্যাশ আর আর এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হুইচ ইজ দিস ইজ নাথিং বাট, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? এটা তো একবারেই লেখা যায়, এইটা যদি আমরা নাও লিখতাম তাও লিখতে পারতাম, দিস ইজ ইকুয়াল টু 15। ঠিক কি না? কারণ এইটাকে ব্যালেন্স করতে গেলে এই তিনটা রেজিস্টারের তো কোনো পরিবর্তন হয়নি, তো ব্যালেন্স করতে গেলে কত লাগবে? এক্সের ভ্যালু তো 15ই লাগবে, কিন্তু এক্সটা এখন 15 নেই, চেঞ্জ হয়ে গেছে। তার জন্য আমাকে একটা আর এর সাথে প্যারালেলে অ্যাড করতে হয়েছে। তাহলে অবভিয়াসলি আর নতুন এক্সের যে ইকুইভ্যালেন্ট সেটা 15 তো হতেই হবে, নাহলে ব্যালেন্স হবে কীভাবে? বাকি তিনটা তো ওই একই আছে। সো দিস ইজ দ্য ইকুয়েশন ফ্রম হোয়ার উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। এবার দেখো এক্স ড্যাশ যেটা, সেটা কিন্তু আমরা এক্স এর রেসপেক্টে লিখতে পারি। কেমন করে লিখতে পারি তার ইকুয়েশন আমরা জানি, তো চলো সেটা লিখি। ওকে, তো ওই আগের পেজের ইকুয়েশনটা আবার এখানে লিখে শুরু করছি। ইকুয়েশনটা ছিল এক্স ড্যাশ আর ডিভাইডেড বাই এক্স ড্যাশ প্লাস আর ইজ ইকুয়াল টু 50। এই ইকুয়েশনটা ছিল। এক্স ড্যাশকে আমরা কি বলেছিলাম? এক্স ড্যাশ হচ্ছে নিউ রেজিস্ট্যান্স, এক্স এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে এক্স ড্যাশ হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াসে, যেটা 0 ডিগ্রি সেলসিয়াসে 15 ছিল। সো এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1 প্লাস 50 alpha into r divided by x into 1 plus 50 alpha plus r is equal to 15। আশা করি বুঝতে পারছো। এই ইকুয়েশনটা তোমাদের মনে আছে, আর টি ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। রোধের উপর তাপমাত্রার প্রভাব যেখানে আলোচনা করেছিলাম আমরা, সেখানে ইকুয়েশনটা পেয়েছিলাম। আর টি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর আর জিরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, তো বসিয়ে দিলাম ওই ইকুয়েশনটাই, এক্স ড্যাশের জায়গায় এক্স ইন্টু এটা বসিয়ে দিলাম। তো এক্স এর ভ্যালু তো আমরা জানি, আমরা বের করেছি। সো ইট ইজ 15 ইন্টু 1 প্লাস 50 আলফা। আলফার ভ্যালু কিন্তু অঙ্কটাতে দেওয়া আছে, হুইচ ইজ 0.00425 0.00425 পার ডিগ্রি সেলসিয়াস, ইন্টু সঙ্গে আর থাকবে স্মল আর, ডিভাইডেড বাই এখানে আবার 15 ইন্টু 1 প্লাস 50 ইন্টু 0.00425 প্লাস আর ইজ ইকুয়াল টু 15। ওকে, এবার এই 15 আর এই 15 কেটে দাও। এবার এখানে একটু হিসাব করতে হবে, চলো হিসাব করি। 1 প্লাস এটা মাল্টিপ্লাই করলে কত হয়? এটা মাল্টিপ্লাই করলে যা হয় আমি লিখে দিচ্ছি। ওকে, তো এটার রেজাল্টটা হয় হচ্ছে 0.2125
ব্র্যাকেট বাইরে আর, নিচেও তাই হবে 1 প্লাস 0.2125 প্লাস আর, ও এখানে একটা 15 ছিল, ইজ ইকুয়াল টু এবার হবে 1। তো চলো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এটা হবে, আমরা কি করব, আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে একবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। দেখো এটা হবে 15 ইন্টু 1.2125 প্লাস আর ইকুয়াল টু এটা অ্যাড করলে হবে 1.2125 আর। সো এই আরটাকে ওইদিকে নিয়ে যাও, সাবট্রাক্ট হবে, তাহলে 0.2125 আর ইজ ইকুয়াল টু 15 ইন্টু 1.2125. So R is equal to 15 into 1.2125 divided by 0.2125. This will be the answer. তো অ্যান্সারটা আমি ক্যালকুলেশন করে লিখে দিচ্ছি। তো অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি হবে 85.6 ওহম। তো এই ছিল প্রবলেমটা, আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা কি ছিল। হ্যাঁ, আমি আরেকবার একটু সামারি করে দিই। দেখো প্রবলেমটা ছিল এটা, দেখা যাচ্ছে প্রবলেমটা, আশা করি দেখা যাচ্ছে, এই যে প্রবলেমটা। তো এই প্রবলেমটাতে কি বলেছিল যে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস এখানে একটা আননোন রেজিস্ট্যান্স আছে এবং এটা ব্যালেন্স স্টেটে আছে। আমরা আননোন রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম। 0 ডিগ্রি সেলসিয়াসে ওই আননোন রেজিস্ট্যান্সটা হচ্ছে 15 ওহম। অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস ব্যালেন্স ডিস্টার্ব হয়েছে এবং তাকে পুনরায় ব্যালেন্স করার জন্য আমাকে আর রেজিস্টারকে প্যারালেলে কানেক্ট করতে হয়েছে এক্স এর সাথে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 15, তা নাহলে ব্যালেন্স হবে না, কারণ বাকি তিনটে রেজিস্টার তো একই আছে। তো ব্যালেন্স করতে গেলে এখানে তো 15 লাগবেই, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, তাই আমি এটা দিয়ে আবার 15 বানিয়েছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। Therefore we may write this equation x dash r by x, মানে এই দুটোর যে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা 15। এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করেছি, আর কিছু না। এই ইকুয়েশনটাকে সলভ করার সময় আবার আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে এক্স ড্যাশ, যেটা আমরা বলেছিলাম এক্স ড্যাশ হচ্ছে ওই রেজিস্টারটা 50 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্টারটার ভ্যালু, যেটা ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াসে 15 ছিল। তো আমরা এই ইকুয়েশনটা এখানে ইউজ করেছি 15 ইন্টু 1 প্লাস আলফা টি, এই যে 15 ইন্টু 1 প্লাস আলফা টি এক্সের জায়গায় বসিয়েছি। তারপর ক্যালকুলেশন, আর কিছু নেই, ক্যালকুলেশন করলেই এটা চলে আসবে। পরিষ্কার? ওকে, তো চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 4। দেখো প্রবলেম নাম্বার 4, এই প্রবলেমটা নিটে এসছিল, নিট 2016 এসছিল। তো প্রবলেমটা হচ্ছে, বলছে এ পোটেনশিওমিটার ওয়্যার ইজ 100 সেন্টিমিটার লং অ্যান্ড এ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ মেনটেইনড অ্যাক্রস ইট। একটা পোটেনশিওমিটার ওয়্যার আছে, দেখো, তো এটা ধরো এ বি অ্যান্ড ইট ইজ 100 সেন্টিমিটার লং, আর এর অ্যাক্রসে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করা আছে, মানে এই দুই বিন্দুর যে বিভব পার্থক্য এটা ধ্রুবক আছে। এটা এই যে ড্রাইভার সেল, এই ড্রাইভার সেল দ্বারা ধ্রুবক রাখা হয়েছে। ওকে, টু সেলস আর কানেক্টেড ইন সিরিজ ফার্স্ট টু সাপোর্ট ওয়ান অ্যানাদার অ্যান্ড দেন ইন অপোজিট ডিরেকশন। The balance points are obtained at 50 cm and 10 cm from the positive end of the wire in the two cases. The ratio of EMFs is, বলেছে যে দুটো সেলকে আমরা এভাবে লাগিয়েছি, প্রথমে দিয়ে এখানে গ্যালভানোমিটার ব্যালেন্স পয়েন্ট পেলাম। এই ব্যালেন্স পয়েন্টটা পেয়েছি আমরা, ফার্স্ট ব্যালেন্স পয়েন্ট পেয়েছি 50 সেন্টিমিটারে। ওকে, নেক্সট বলেছে, আচ্ছা এইখানে সেল দুটোকে যে কানেক্ট করা হয়েছে, ধরো এটা E1 এটা E2 EMF, এই দুটোকে কানেক্ট করা হয়েছে যাতে কিনা ওরা একটা আরেকটাকে সাপোর্ট করে। দেখো এখানে কিন্তু এই দুটোর ইএমএফ, যদি ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে চাও, দেন দ্য ইকুইভ্যালেন্ট ইএমএফ উইল বি E1 প্লাস E2, একটা আরেকটাকে সাপোর্ট করছে, এইভাবে লাগানো আছে।
এই অবস্থায় ব্যালেন্স পয়েন্ট কোথায় পাওয়া যাচ্ছে? 50 সেন্টিমিটারে। এবার কি করা হলো, এই সেম সার্কিটে সেল দুটোকে অপোজিশনে লাগানো হলো। অপোজিশনে লাগানোর পরে ব্যালেন্স পয়েন্ট হয়ে গেল 10 সেন্টিমিটারে চলে গেল ব্যালেন্স পয়েন্ট, এখানে চলে আসলো। কিভাবে লাগানো হয়েছে সেল দুটো? এবার এইভাবে আমি এখানটায় দেখাচ্ছি, এইভাবে। এই হচ্ছে তোমার E1, এই হচ্ছে তোমার E2। এভাবে লাগানোর ফলে তোমার ব্যালেন্স পয়েন্ট শিফট হয়ে কোথায় চলে আসলো? এই জায়গায় চলে আসলো 10 সেন্টিমিটারে। তো বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ E1 অ্যান্ড E2, E1 ইস টু E2, এটা তোমাকে বের করতে বলেছে। তো পারবে না? আশা করি পারবে, বিকজ এই কেসে ফার্স্ট কেসে কি হয়েছে, এইখানকার ইকুইভ্যালেন্ট ইএমএফ কত? E1 প্লাস E2। সেকেন্ড কেসে কত? E1 মাইনাস E2। সো E1 প্লাস E2 আর E1 মাইনাস E2 এদের অনুপাত কার সমান হবে? L1 বাই L2। এটাই তো পোটেনশিওমিটারের প্রিন্সিপাল। পোটেনশিওমিটারের প্রিন্সিপাল কি? আমরা পোটেনশিওমিটার দিয়ে যখন ইএমএফ মেজার করি বা ইএমএফ এর কম্পারিজন করি, আমরা জানি যে পয়েন্টে নাল পয়েন্ট পাওয়া যায় সেই পয়েন্টের লেন্থের সাথে ইএমএফটা প্রপোর্শনাল হয়। তাহলে যখন এই জায়গায় ইকুইভ্যালেন্ট ইএমএফ E1 প্লাস E2, তখনকারটা L1 নাল পয়েন্ট। আর যখন এই জায়গায় E1 মাইনাস E2, এই যে এই সিচুয়েশনটা যখন ছিল এখানে, তখন নাল পয়েন্ট পাচ্ছি আমরা L2-তে। তাহলে এই দুটোর রেশিও কত হবে? L1 বাই L2 হবে। তো চলো, L1 বাই L2 মানে কত? L1 মানে 50 বাই, আর এটা মানে 10, দ্যাট ইজ 5। দেয়ারফর উই মে রাইট 5E1 মাইনাস 5E2 ইজ ইকুয়াল টু E1 প্লাস E2। সো E1 এইদিকে আনো, তাহলে 4E1 ইকুয়াল টু হবে 6E2। দেয়ারফর E1 বাই E2 উইল বি 6/4 ইজ ইকুয়াল টু 3/2। সো দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? সিম্পল প্রবলেম, একটু কনসেপ্ট থাকলেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এই ধরনের প্রবলেম কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো, এটা নিট 2016-এ এসছিল। ওকে, তো চলো মুভ করি নেক্সট প্রবলেমে। ওকে, চলো এবার চলে যাই প্রবলেম নাম্বার 5-এ। এই প্রবলেমটাও নিটেরই প্রবলেম, নিটে এসছিল 2015। নিট ছিল না তখন, বলা হতো AIPMT। সো AIPMT 15-এ এসছিল এই প্রবলেমটা। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে একটা পোটেনশিওমিটার ওয়্যার হ্যাজ এ লেন্থ অফ 4 মিটার অ্যান্ড রেজিস্ট্যান্স 8 ওহম। চলো আমরা সার্কিট ড্র করি। দিস ইজ দ্য পোটেনশিওমিটার ওয়্যার which is 4 meter long, and the resistance, suppose the wire is AB, the resistance of the wire AB is equal to 8 ohm. The resistance that must be connected in series with the wire and an accumulator of EMF 2 volts so as to get a potential gradient 1 millivolt per semi on the wire is. কোশ্চেনটা কি বলেছে? এটার সাথে আমরা একটা সেল কানেক্ট করেছি which is 2 volt, EMF is 2 volt। বলেছে এর সাথে কত রেজিস্টারকে সিরিজে কানেক্ট করতে হবে, সাপোজ দিস ইজ R, so that the potential gradient, that is potential gradient কে আমরা V/L লিখি, that becomes 1 millivolt per centimeter। বোঝা যাচ্ছে? V/L লিখতে পারো, এটাকে আমি DV/DL-ও লিখেছি, DV/DL লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বলেছে যে এই পোটেনশিওমিটারটা, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটার সাথে এই সেলটা আমরা কানেক্ট করব, তার সাথে আর কত রেজিস্টার সিরিজে অ্যাড করলে পরে এই ওয়্যারের পার ইউনিট লেন্থে পোটেনশিয়াল ডিফারেন্স 1 মিলিভোল্ট হবে। পার ইউনিট লেন্থ মানে পার সেন্টিমিটারে। এটাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে, দ্য পোটেনশিয়াল ড্রপ অর পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, এটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, V/L অর DV/DL। এটাকে DV/DL-ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এটা 1 মিলিভোল্ট পার সেন্টিমিটার হতে হবে। সো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ R, সো দ্যাট
dVdl or V by L becomes 1 millivolt per centimeter. খুব ইজি প্রবলেম। এখানে পোটেনশিওমিটারের যে খুব একটা কনসেপ্ট লাগবে তা নয়, এটা একটা সিম্পল সার্কিট হিসাবেই আমি তো সলভ করে ফেলতে পারবো আমরা। কীরকম দেখো, আচ্ছা, ওয়্যারটার লেন্থ কত? এল ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 4 মিটার ইকুয়াল টু 400 সেন্টিমিটার। ওকে, ডিভিডিএল বা ভি বাই এল কত বলেছে? 1 মিলিভোল্ট, মানে 10⁻³ ভোল্ট পার সেন্টিমিটার। দেয়ারফর ভি ইকুয়াল টু কত? 10⁻³ ইন্টু এল ভোল্ট। 10⁻³ ইন্টু এল হচ্ছে 400 ভোল্ট, সো 0.4 ভোল্ট। What is this V? This V is the potential difference between point A and B. মানে ওয়্যারের যে দুটো এন্ড, পোটেনশিওমিটারের ওয়্যারটার যে দুটো এন্ড, সেই দুটো এন্ডের মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি VAB, 0.4 ভোল্ট। আশা করি বোঝা গেছে। তাহলে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য 0.4 ভোল্ট। তোমার কাছে সেল আছে 2 ভোল্টের, আর একটা এক্সট্রা রেজিস্টার আছে আর। ওকে, আর এই ওয়্যারটার রেজিস্ট্যান্সও তোমাকে দেওয়া আছে, হুইচ ইজ 8 ওহম। তাহলে এটা বের করা যাবে না? চলো, VAB কে আমরা কি লিখতে পারি? VAB মানে হচ্ছে কারেন্ট থ্রু দ্য ওয়্যার, I ইন্টু RAB। পারি লিখতে ওহমস ল 0.4, ঠিক কিনা? এবার I কে আমরা কি লিখতে পারি? I কে লিখতে পারি হচ্ছে EMF ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, হুইচ ইজ 8 প্লাস আর। 8 হচ্ছে এইটুকুর রেজিস্ট্যান্স, এই যে দেওয়া আছে, আর আর হচ্ছে এক্সট্রা রেজিস্টার যেটা অ্যাড করতে হবে, ইন্টু RAB এগেইন 8। এই যে এটাও RAB, এটাও RAB, তাই না? সো দিস ইজ ইকুয়াল টু 0.4। নাও E এর ভ্যালু হচ্ছে 2, সো 2 ইন্টু 8 divided by 8 plus R is equal to 0.4. So 3.2 plus 0.4 R is equal to 16. So এখানে করি, therefore 0.4 R is equal to 16 minus 3.2, which is 12.8. Therefore R is equal to 12.8 by 0.4 is equal to 32 ohm, isn't it? So this is the answer. Option দেওয়া ছিল এখানে 32, 40, 44, 48. Okay, আশা করি বুঝতে পেরেছো। Okay, our next problem, that is problem number 6. প্রবলেম নাম্বার 6 হচ্ছে, বলেছে এ রেজিস্ট্যান্স, এটা CBSE 2017-এ এসছে, এর আগেও এসছিল একবার, যাই হোক। এ রেজিস্ট্যান্স অফ R draws current from a potentiometer. The potentiometer where AB has a total resistance of R0, a voltage V is supplied to the potentiometer. Derive an expression for the voltage across R when the sliding contact is in the middle of the potentiometer wire. দেখো সার্কিটটা এরকম, এইখানে V আছে, ব্যাটারি ভোল্টেজ যেটা, এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, which has a resistance R0, আর এইটা একটা রেজিস্টার R, and the sliding contact is exactly at the middle of R0. R0 তো R0 যেটা, সেটা তো একটা ওই পোটেনশিওমিটার ওয়্যারটা, লম্বা তারটা, তো এই স্লাইডিং কন্ট্যাক্টটা ওই তারের ঠিক মাঝখানে সংযুক্ত আছে, এইখানে আর রেজিস্ট্যান্স আছে। আমাকে বের করতে হবে অ্যান এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস আর, এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য। ওকে, ভোল্টেজ
অ্যাক্রস আর, এটা বের করতে হবে। তো চলো প্রথমে, এটা কিন্তু পোটেনশিওমিটার বলে আলাদা কিছু ব্যাপার নেই, এটাও এটার মতনই অনেকটা। পোটেনশিওমিটারের খুব একটা যে কনসেপ্ট লাগবে তা নয়, নর্মাল যে ইলেকট্রিক বর্তনীর ইলেকট্রিক্যাল সার্কিটের কনসেপ্ট, ওহমস ল, এটুকু জানলেই আমরা সলভ করতে পারবো। কীরকম দেখো, দেখো এটা যেহেতু পোটেনশিওমিটার ওয়্যার, এটা একটা ইউনিফর্ম রেজিস্ট্যান্সের ওয়্যার হয় আমরা জানি, এইটুকু কনসেপ্টই এখানে লাগবে। সো এর টোটাল রেজিস্ট্যান্স যদি R0 হয়, তাহলে এই পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে R0/2 এবং এই পার্টেরও রেজিস্ট্যান্স হচ্ছে R0/2। বাস, আর কোনো কনসেপ্ট পোটেনশিওমিটারের আর লাগবে না আমার। ওকে, এবার এটা সিম্পল ইলেকট্রিক সার্কিট একটা, সেটাতে কি আছে, একটা ব্যাটারি, এই দুটো রেজিস্টার প্যারালেলে আছে, তার সাথে এটা সিরিজে আছে। তো প্রথমে কারেন্ট বের করো, আই, মেইন কারেন্ট যেটা আসবে সেটা বের করো। কি হবে মেইন কারেন্ট? ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ভি আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার এই দুটোর প্যারালেল আগে করো, এই দুটোর প্যারালেল হচ্ছে তোমার আর ইন্টু R0/2 ডিভাইডেড বাই আর প্লাস R0/2, তার সাথে আবার R0/2 সিরিজে আছে, এই যে এটা বোঝা গেল, এই দুটো প্যারালেল, এই যে এটা আর ইন্টু R0/2 বাই আর প্লাস R0/2 প্লাস এটা সিরিজে R0/2। তো চলো কি দাঁড়াচ্ছে এটা দেখা যাক। এটা হয়ে যাবে, এই টু টু ক্যান্সেল করো, তাহলে এটা উপরে থাকবে R0, নিচে হবে 2R প্লাস R0, ইজন্ট ইট? এটা লসাগু করে দাও, 2R প্লাস R0, এই টু ক্যান্সেল হয়ে গেল, প্লাস R0/2। এটাকে আরেকটু সিম্পলিফাই করি, সো এটা হবে 2 ইন্টু ভি ইন্টু 2R প্লাস R0 ডিভাইডেড বাই, এখানে হবে 2R/R0 প্লাস 2R/R0 প্লাস R0 স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এটা আমরা নিচে লসাগু করেছি, লসাগুটা হবে 2 ইন্টু 2R প্লাস R0, সেই 2টা আর এই যে 2R প্লাস R0টা উপরে দিয়ে দিয়েছি, তারপর এটা দিয়ে ডিভাইড করলে 2 থাকবে, তাহলে 2R/R0, এটা দিয়ে ডিভাইড করলে 2R প্লাস R0 থাকবে, তার সাথে R0 মাল্টিপ্লাই, তাহলে 2R/R0 প্লাস R0 স্কোয়ার। ওকে, তো এবার চলো, তাহলে এটাকে লিখতে পারি 2V ইন্টু 2R প্লাস R0 ডিভাইডেড বাই, এখানে দাঁড়াচ্ছে 4R/R0 প্লাস R0 স্কোয়ার। সো দিস ইজ আই। আমাকে কি বের করতে বলছে? এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো এই দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা কি করে বের করতে পারি? এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি অফ, কি ধরবো এটা, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে VAC আমাকে বের করতে বলেছে। সো VAC উইল বি মেইন কারেন্ট ইন্টু এই পার্টের রেজিস্ট্যান্স, এইটুকু জায়গার রেজিস্ট্যান্স। তো এইটুকু জায়গার রেজিস্ট্যান্স কত? এই যে এই রেজিস্ট্যান্সটা, দ্যাট ইজ ইকুয়াল টু R/R0 ডিভাইডেড বাই 2R প্লাস R0। এবার আই এর ভ্যালুটা পুট করে দাও। আই আমাদের এসছিল, আচ্ছা এটাকে আগে লিখি, R/R0 বাই 2R প্লাস R0 ইন্টু আই হচ্ছে এটা 2V 2R প্লাস R0 ডিভাইডেড বাই 4R/R0 প্লাস R0 স্কোয়ার। এটা কাটো, R0 এখান থেকে ক্যান্সেল হয়ে যায়, তাই না? একটা R0 যদি তুমি কমন নাও, তাহলে উপরের R0-র সাথে কেটে যাবে, তাহলে 2V R ডিভাইডেড বাই 4R প্লাস R0 প্লাস R0। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো চলো মুভ করি পরের প্রবলেমে। ওকে, তো আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 7। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা একটা কোশ্চেন। আমরা এবার পোটেনশিওমিটার রিলেটেড
কিছু কোশ্চেন যেগুলো বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেরকম দুই একটা কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করতে চাই। তোমাদের বইতে দেখবে আছে কোশ্চেনগুলো, তো এই ধরনেরই দুই একটা কোশ্চেন একটু ডিসকাস করতে চাই। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, সামটাইমস দ্য ব্যালেন্স পয়েন্ট ইন দ্য পোটেনশিওমিটার মে নট বি অবটেইনড অন দ্য ওয়্যার অফ দ্য পোটেনশিওমিটার, আন্ডার হোয়াট কন্ডিশন ডাজ ইট হ্যাপেন। মানে কি? মানে হচ্ছে, ধরো এটা তোমার পোটেনশিওমিটার ওয়্যার এ বি, এটা হচ্ছে তোমার ড্রাইভার সেল কি, ড্রাইভার সেল ধরো E0। এবার তুমি এটা দিয়ে কোনো একটা সেলের ইএমএফ মেজার করছো, সেল লাগানো আছে, এটা হচ্ছে সেই বর্তনী, যে বর্তনীর সাহায্যে আমরা সেলের ইএমএফ মেজার করতে পারি। সো এরকম কি হতে পারে যে নাল পয়েন্ট যেটা, অর্থাৎ ব্যালেন্স পয়েন্ট যেটা, সেটা পোটেনশিওমিটারের ওয়্যারের মধ্যে পাওয়াই গেল না? ইজ ইট পসিবল অর নট? দ্য এক্সপেরিমেন্টাল সেল যেটা, তার ইএমএফ হচ্ছে স্মল ই আমি ধরলাম। তো এরকম কি হতে পারে যে পোটেনশিওমিটার ওয়্যারটা যে লেন্থ, ওই লেন্থের মধ্যে নাল পয়েন্ট পাওয়াই গেল না? দ্য অ্যান্সার ইজ ইয়েস, এটা হতে পারে ভুলবশত। কিভাবে? দেখো, এটা হতে, আমি একবারে প্রথমে অ্যান্সারটা বলে দিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। ইফ ই গ্রেটার দেন E0, তার মানে ড্রাইভার সেলের চাইতে যদি এক্সপেরিমেন্টাল সেলের ইএমএফ বেশি হয়, তাহলে তুমি পাবে না। কেন পাবে না? খুব সিম্পল রিজনিংয়ের সাহায্যে এটা বোঝা যায়। কীরকম? ধরো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাহলে এই যে এবি, এই এবি ওয়্যারটা, ধরো এবি ওয়্যারের লেন্থ হচ্ছে এল, ওকে? তাহলে এবির প্রান্তীয় বিভব পার্থক্য কত? ভিএবি কত? ভিএবি হচ্ছে E0, ইজন্ট ইট? তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত দাঁড়ালো? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বাই এই তারটার রোধ, দ্যাট ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দাঁড়াবে E0/L, কারণ এই দুই প্রান্তের বিভব পার্থক্য এটাই, এবং এই তারটার রোধ বলছি না, সরি, রোধ বলেছিলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য হবে। এই যে পার ইউনিট লেন্থে বিভব পার্থক্য, তার মানে এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, সাপোজ দিস ইজ 2 ভোল্ট and the potentiometer wire is 100 centimeter long. So what is the value of this? 2/100 volt per centimeter, which is 0.02 volt per centimeter. এখন ভাবো যে তোমার এই যে এক্সপেরিমেন্টাল সেলটা, এই এক্সপেরিমেন্টাল সেলটার ইএমএফ ভাবো 3 ভোল্ট। একটু মনে করো, যদি 3 ভোল্ট হয়, তাহলে এক্সপেরিমেন্টাল সেলের ইএমএফ আমরা যদি এল লেন্থে ব্যালেন্স করতে পারি, এই এক্সপেরিমেন্টাল সেলটার ইএমএফ মেজার করতে গিয়ে আমরা যদি নাল পয়েন্টটা এল সেন্টিমিটারে পাই, তাহলে আমরা কি লিখি? ই ইকুয়াল টু হচ্ছে ডিভিডিএল, দ্যাট ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যেটা এই তারের মধ্যে আছে, ইন্টু ওই লেন্থ। তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু এইটা, তাই না? এটা আমি বের করে রেখে দিয়েছি। কত হবে তাহলে? 0.02 ইন্টু এল। ই কত? ই হচ্ছে তোমার 3, তাহলে এল ইকুয়াল টু কী হবে? ই মানে 3 ডিভাইডেড বাই 0.02, হুইচ ইজ 300/2, হুইচ ইজ 150 সেন্টিমিটার। সো দেখো, একটু চিন্তা করো এবার ব্যাপারটা কি আসলো। তোমার তারটার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, কিন্তু তুমি নাল পয়েন্ট কোথায় পাবে? 150 সেন্টিমিটার। তার মানে এর মধ্যে নাই, ঠিক কি না? বিষয়টা হচ্ছে কি, যে যদি এই এক্সপেরিমেন্টাল সেলের ইএমএফ তোমার ড্রাইভার সেলের ইএমএফ এর থেকে বেশি হয়, তাহলে পরে কিন্তু এই লেন্থে ব্যালেন্স পয়েন্ট পাওয়া যাবে না, এর বাইরে পাওয়া যাবে। ওকে, সো দিস ওয়াজ ওয়ান কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার আসি নেক্সট কোশ্চেনে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনটা এরকম, একটা গ্রাফ দেওয়া আছে তোমাকে। এটা হচ্ছে দুটো পোটেনশিওমিটার, তাদের যে লেন্থ, পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থের সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ দেওয়া আছে
এক্স একটা পোটেনশিওমিটার আর ওয়াই একটা পোটেনশিওমিটার, এই দুটো পোটেনশিওমিটার ওয়্যারের ভি ভার্সেস এল গ্রাফ তোমাকে দেওয়া আছে। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এল মানে লেন্থ। তো তোমাকে বলেছে যে কোন পোটেনশিওমিটারটা দিয়ে দুটো সেলের ইএমএফ যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে কোন পোটেনশিওমিটারটা সুইটেবল হবে, ভালো হবে। ওকে, তো এক্ষেত্রে আমরা অ্যান্সার দেওয়ার সময় কি চিন্তা করতে হবে আমাকে? ভালো হবে মানে কোনটা দিয়ে অ্যাকিউরেটলি মাপা যাবে, মোর অ্যাকিউরেটলি মাপা যাবে। তো আমাকে দেখতে হবে যে কোন পোটেনশিওমিটারটা সেন্সিটিভিটি হাই। সেন্সিটিভিটি মানে কি? সেন্সিটিভিটি মানে হচ্ছে, তোমরা জানো যে কোনো যন্ত্রের সেন্সিটিভিটি মানে হচ্ছে যে ওই যন্ত্রটা দিয়ে যে রাশিটা মাপা হয় সেই রাশিটার যদি সামান্যতম পরিবর্তন করা হয় তাহলে পরে সেই যন্ত্রটা কিভাবে সাড়া দেয়। যে যন্ত্র যত বেশি সাড়া দেবে অল্প পরিবর্তনের, সেই যন্ত্র তত বেশি সেন্সিটিভ। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি অল্প একটু ভোল্টেজের পরিবর্তন করলে, অর্থাৎ আমরা এই যে এইখানটায় দেখো এখনও প্রবলেমটা আছে, এই যে ইটা এক্সপেরিমেন্টাল যেটা সেলটা, এই সেলের ইএমএফ অল্প একটু যদি আমি যদি অন্য একটা, ধরো এর কাছাকাছি খুব কাছাকাছি ভ্যালুর আরেকটা সেল যদি এখানে আমি কানেক্ট করি, তাতে ব্যালেন্স পয়েন্টের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা যে পোটেনশিওমিটারে বেশি হবে সেটা বেশি সেন্সিটিভ। ধরো এখানে যে সেলটা আমি কানেক্ট করেছি এটা হচ্ছে 2 ভোল্টের সেল, দেখা গেল ব্যালেন্স পয়েন্ট আমি 40 সেন্টিমিটারে পেলাম। এবার আমি আরেকটা সেল কানেক্ট করলাম, সেটা মনে করো 2.5 ভোল্টের, দেখা গেল ব্যালেন্স পয়েন্টটা শিফট হলো, হয়তো সেটা 45 সেন্টিমিটার হলো। ওকে, আবার অন্য একটা পোটেনশিওমিটারে যখন আমরা এইটা 2.5 ভোল্টেরটা ইউজ করলাম তখন দেখা গেল যে ব্যালেন্স পয়েন্টটা, যেমন আগের ক্ষেত্রে ব্যালেন্স পয়েন্টের শিফট কতটা হয়েছে, 40 থেকে 45, অন্য একটা মানে 5 সেন্টিমিটার। অন্য একটা পোটেনশিওমিটারে দেখা গেল ওই শিফটটা বা ব্যালেন্স পয়েন্টের চেঞ্জ যেটা হলো সেটা 10 সেন্টিমিটার হলো। তাহলে অবভিয়াসলি দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সেন্সিটিভ। আচ্ছা, এটা কেন হয়? তাহলে মোর সেন্সিটিভ কোন রাশিটা দিয়ে ডিটারমাইন্ড হবে যে কোনটা মোর সেন্সিটিভ? দেখো আমরা জানি যে কোনো পোটেনশিওমিটারে আমরা জানি ই অর, আচ্ছা ই মেজার করি যে ফর্মুলাটা দিয়ে, সেটা কিভাবে করি আমরা? ডিভিডিএল ইন্টু এল, তাই না? ডিভিডিএলকে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলি, এটাকে ভি বাই এলও লিখতে পারো। তো এই ভি বাই এল বা ডিভিডিএল যেটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট উইচ ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ, এটা যত কম হবে ব্যালেন্সিং লেন্থ তত বাড়বে। বোঝা যাচ্ছে কি? দুটো পোটেনশিওমিটার, তো দুটো পোটেনশিওমিটারের ডিভিডিএল আলাদা। তো ভাবো একটু চিন্তা করে, যার ডিভিডিএল কম হবে তার ব্যালেন্সিং লেন্থ বেশি হবে, ঠিক কি না? তার মানে সেই যন্ত্রটাতে পোটেনশিয়াল ই এর সামান্য পরিবর্তনে ব্যালেন্সিং লেন্থের পরিবর্তন বেশি হবে না? সো সেই যন্ত্রটা দিয়ে কিন্তু আমরা মোর অ্যাকিউরেটলি ইএমএফটা মেজার করতে পারবো। তাহলে অবভিয়াসলি এখান থেকে অ্যান্সার দেওয়া যাবে, এই দুটো যন্ত্রের যদি তুমি ডিভিডিএল হিসাব করো, ডিভিডিএল অফ ওয়াই ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান ডিভিডিএল অফ এক্স, কারণ এই গ্রাফটার নতি বেশি, ওয়াইয়ের যে গ্রাফটা সেটার নতি তো বেশি দেখাই যাচ্ছে, তাই না গ্রাফ থেকে। তাহলে আমরা কি বলবো যে ডিভিডিএল যেহেতু এটার বেশি, ডিভিডিএল বেশি হলে সে তার সেন্সিটিভিটি কম হয়, দেয়ারফোর এক্স উইল বি মোর সেন্সিটিভ, ঠিক কি না? সুতরাং আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে দিলে, সরি আমাকে ইএমএফ কম্পারিজন করতে দিলে আমি কোনটা ইউজ করব? ওয়াই আর এক্স এর মধ্যে আমি অবশ্যই এক্সকে চুজ করব। পরিষ্কার? তো এই ছিল একটা প্রবলেম, একটা কোশ্চেন পোটেনশিওমিটারের উপরে। চলো দেখি আর কি কোশ্চেন করা যায়। ওকে, আমরা এবার নিয়ে নিচ্ছি প্রবলেম নাম্বার 9। এটাই লাস্ট প্রবলেম। প্রবলেম বলতে এটাও একটা পোটেনশিওমিটার রিলেটেড কোশ্চেন যেটা বোর্ড এক্সামে এসছে, সিবিএসইতে এসছে। তো দেখো কোশ্চেনটা এরকম, একটা পোটেনশিওমিটারের সার্কিট দেওয়া আছে, সার্কিটটা এরকম, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার, এটা পি সেল, এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যারটা which is AB, and
এখানে 9 ভোল্টের একটা সরি এখানে কিউ একটা সেল আছে, তার সাথে আরেকটা রেজিস্টার লাগানো আছে, এটা এস, এটা আর, এটাও ভ্যারিয়েবল, ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি, গ্যালভানোমিটার, তারপরে জকি। ওকে, সো দিস ইজ দ্য ব্যালেন্স পয়েন্ট এক্স। সার্কিটটা একটু বোঝো। এই যে পোটেনশিওমিটার ওয়্যার এ বি, তার সাথে ড্রাইভার সেল আছে পি, তার সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্টেড আছে আর, এটা একটা এক্সপেরিমেন্টাল সেল কিউ, তার সাথে একটা রেজিস্টার সিরিজে কানেক্টেড আছে হুইচ ইজ অলসো ভ্যারিয়েবল এস, গ্যালভানোমিটার ব্যালেন্স পয়েন্ট এক্সে আছে এই মুহূর্তে। তো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, যদি রেজিস্ট্যান্স আরকে ইনক্রিজ করা যায় বাকি সব কিছু কনস্ট্যান্ট রেখে, তাহলে পরে ব্যালেন্স পয়েন্ট কোন দিকে শিফট হবে? দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সটা যদি আমরা ইনক্রিজ করি, কোশ্চেন নাম্বার 1, ইফ আর ইজ ইনক্রিজড হোয়াট উইল হ্যাপেন টু দ্য ব্যালেন্স পয়েন্ট? এটা কোন দিকে শিফট হবে, বি এর দিকে না এ এর দিকে? ওকে, নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, যদি এসকে ইনক্রিজ করা যায় বাকি সব কনস্ট্যান্ট রেখে, তাহলে পরে কোন দিকে শিফট হবে? এসকে যদি ইনক্রিজ করি এটাকে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 ইজ, যদি সেলটাকে পি সেলটাকে রিপ্লেস করে দিই আমরা এবং তার বদলে আরেকটা সেল বসাই যার ইএমএফ হচ্ছে কিউ এর থেকেও কম, তাহলে পরে ব্যালেন্স পয়েন্টের কী হবে? কোশ্চেন 3টা ক্লিয়ার? আরকে ইনক্রিজ করলে ব্যালেন্স পয়েন্ট কোন দিকে শিফট হবে, এসকে ইনক্রিজ করলে ব্যালেন্স পয়েন্ট কোন দিকে শিফট হবে, পি এর জায়গায় যদি এমন একটা সেল প্লেস করি যেটা যার ইএমএফ কিউ এর থেকেও কম, তাহলে ব্যালেন্স পয়েন্ট কোথায় শিফট হবে বা কোথায় যাবে? তো একটা একটা করে আসি। ফার্স্ট, আরকে যদি ইনক্রিজ করি কি হবে দেখো। আর ইনক্রিজ করলে এই ওয়্যারে পোটেনশিওমিটার ওয়্যারের যে কারেন্ট সেটা ডিক্রিজ করবে। কারেন্ট যদি ডিক্রিজ করে তাহলে পরে এর ভি এবি, যেটা ভি এবি তো আই ইন্টু আর এবি, বুঝবে একটু, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা, সেটা হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স অফ দ্যাট ওয়্যার। এই রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট। এবার এই হোল সার্কিটের যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে এই আইটা কমবে। রেজিস্ট্যান্স বাড়বে কেন? কারণ এই আরটাকে আমি বাড়াচ্ছি, এটা এখানে সিরিজে আছে, এই এবি তারের সাথে তো সিরিজে আছে। নিচের পার্টটার কথা বাদ দাও, এটা তো যখন আমরা নাল পয়েন্ট পাই তখন এইদিকে তো আর কারেন্ট যায় না, তাহলে সার্কিটটা এইটুকু। তো এই সার্কিটের মধ্যে এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এটা কনস্ট্যান্ট আছে, এটাকে যদি ইনক্রিজ করি তাহলে কারেন্ট ডিক্রিজ হবে। কারেন্ট ডিক্রিজ করলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কমে যাবে। বিভব পার্থক্য যদি কমে যায় তাহলে ভি বাই এল, যেটা ভি বাই এল কী হবে? ভি বাই এলকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলি, হুইচ ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি বাই দ্য লেন্থ এ বি। তো সেটা কমে যাবে। কারণ কি? ভি মানে কি? ভি মানে হচ্ছে, ভি মানে এখানে ভি এ বি, তাই না? তাহলে ভি এ বি মানে হচ্ছে আই ইন্টু আর এ বি ডিভাইডেড বাই এল। এবার দেখো আই তো কমে গেছে, আর এ বি ঠিকই আছে, কিন্তু আই কমে গেছে। আই কেন কমে গেছে? কারণ আমি এই সার্কিটের রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছি। এই আরটাকে বাড়ানোর ফলে এই সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা বেড়ে গেছে, ফলে কি হয়েছে? আই কমে গেছে। আই কমে যাওয়াতে এইটা কমে গেছে, এটা কমে গেছে, মানে ভি বাই এল কমে গেছে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা ভি বাই এল সেটা কমে গেছে। তাহলে এখন ব্যালেন্সিং লেন্থ কোথায় পাবো? আমরা জানি যে এই কিউ সেলের ইএমএফ যদি তুমি ই ধরো তাহলে ই ইকুয়াল টু কি? ই ইকুয়াল টু ভি বাই এল ইন্টু এল। এল হচ্ছে ব্যালেন্সিং লেন্থ, যেটা এখন এক্সে আছে। তো এই ভি বাই এল, আগের ভি বাই এল এর তুলনায় এখনকার ভি বাই এল কিন্তু, যখন আমি আরকে ইনক্রিজ করলাম তখনকার ভি বাই এল কম। তাহলে এটা যদি কম হয় তাহলে ইকে ব্যালেন্স করতে, এইটা সেলটা তো কনস্ট্যান্ট আছে, ওই সেলটাই আছে, তাহলে একে ব্যালেন্স করতে গেলে লেন্থটা আরও বেশি দরকার হবে। সো ব্যালেন্স পয়েন্ট উইল শিফট টুয়ার্ডস বি। তাহলে এটা কোন দিকে শিফট হবে? টুয়ার্ডস বি। ওকে, তো এবার আসি সেকেন্ড পার্টে। সেকেন্ড কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? এটাতে জিজ্ঞাসা করেছে যদি সব কিছু কনস্ট্যান্ট রেখে আমি এসকে ইনক্রিজ করি। তো একটু ভাবো, এসকে ইনক্রিজ করলে কি হবে? এসকে ইনক্রিজ করলেও কিন্তু এই রাস্তায় তো কারেন্ট যাচ্ছে না। আমরা যখন ব্যালেন্স করছি, ভাবো একটু, আমরা যখন ব্যালেন্স করছি তখন তো এই রাস্তায় কারেন্ট তো জিরো, গ্যালভানোমিটার কারেন্ট ইজ জিরো। সো এসের অ্যাক্রসে তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে না, দেয়ারফোর ও কিন্তু ব্যালেন্সিং লেন্থ যেটা দেবে সেটা কিন্তু এই কিউ এর কারেসপন্ডিং ব্যালেন্সিং লেন্থটাই দেবে। সো আমি যদি বাকি সব কিছু কনস্ট্যান্ট রাখি তাহলে ব্যালেন্সিং লেন্থও কনস্ট্যান্টই থাকবে, তাই না?
এসকে বাড়াই বা কমাই কিছু যায় আসে কি? কারণ এই রাস্তায় তো কারেন্ট ঢুকবেই না, যখন ব্যালেন্সিং লেন্থটা আমি পাবো তখন কি এই রাস্তায় কারেন্ট আছে? নেই। Therefore, the balancing length will not be affected by the change of S. Okay? সো সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। এবার থার্ড কোশ্চেন যেটা, সেটার অ্যান্সার আমি একটু আগেই দিয়েছি আরেকটা প্রবলেমের মধ্যে। এই যে এই প্রবলেমটা তোমাদের এখানেই আছে, এই প্রবলেমটাতে কি দেখালাম আমি যে এটা যদি হায়ার দ্যান পি হয়, অর্থাৎ এই ইএমএফটা যদি ড্রাইভার সেলের ইএমএফ এর থেকে বেশি হয়, তাহলে ব্যালেন্সিং লেন্থ কোথায় চলে যায়? বাইরে চলে যায়। Therefore, the null point will be outside the length of the potentiometer wire. ওকে, তার মানে সোজা কথায় এইখানে কোনো নাল পয়েন্ট পাওয়াই যাবে না। সো দিজ আর দ্য থ্রি আনসার্স অফ দিস থ্রি কোশ্চেন্স। তো এই ধরনের কোশ্চেন তোমরা আরও অনেক পাবে, তোমাদের বইতে দেখবে আছে, তো সেগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, তো আজ এ পর্যন্তই। ওকে, দ্যাটস অল।